ঢাকা আলিয়া মাদ্রাসার মাঠ থেকে অস্থায়ী আদালত সরানোর দাবিতে বকশীবাজারের সব রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সেখানে একটি ইজলাস কক্ষ পুড়িয়ে দিয়েছে তারা। সকাল 10টায় বিডিআর হত্যাকাণ্ডের বিচার শুরু হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের আন্দোলনের কারণে এখনও শুনানি শুরু হয়নি। সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক করে বিচার কাজ শুরুর প্রক্রিয়া চলছে। এর আগে মধ্যরাত থেকে মাদ্রাসা মাঠের মূল ফটকে তালা লাগিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। 3 মাসের কথা বলে দীর্ঘ সময় ধরে মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালত কার্যক্রম চলায় একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে দাবি শিক্ষার্থীদের। অস্থায়ী আদালত না সরানো পর্যন্ত রাস্তা বন্ধ রাখার ঘোষণা দেন তারা। বিক্ষোভ অনেকটা শান্তিপূর্ণ, এ কারণে অনেক বড় পরিসরে যে বিক্ষোভ হচ্ছে ব্যাপারটা এরকম নয়। মূলত বিক্ষোভের যে ভাষা সেটা মূলত অবরোধ, অর্থাৎ যে পথগুলো রয়েছে সে পথগুলোকে স্টপ করে দেওয়া হয়েছে যেন কেউ আসতে যেতে না পারে। এর মধ্যেও আমরা দেখেছি যে আইনজীবীরা এসেছেন এবং বিচারক যিনি বিচার কার্য পরিচালনা করার কথা তিনি এসেছেন, এসে তিনি পরিদর্শন করেছেন, এখনো পর্যন্ত অবস্থান করছেন। ঠিক শুনানি যে মামলার যে শুনানি আজকে হওয়ার কথা ছিল সেটা হবে কি হবে না সেটা স্পষ্ট এখনো কেউ করেনি। তবে ভিতরের যে পরিস্থিতি, অর্থাৎ যে আদালত কক্ষ রয়েছে সেই আদালত কক্ষটা আপনাদেরকে একটু দেখাই। এই ভিতরের পরিস্থিতিটা হচ্ছে যে পুড়ে ছাই হয়ে গেছে সবকিছু। আমরা এখানে দেখতে পেয়েছি যে এই কক্ষটায় ভোর 4টার পরে যখন আগুন দেয়া হয়, 4টার দিকে আগুনের খবর শোনা যায় এবং এরপরে আগুন দেওয়ার পরে এখানে যে যত চেয়ার, আসবাবপত্র এবং এসি থেকে শুরু করে যেখানে আসামিরা বসে সে ধরনের বেঞ্চি এবং উপরে যে ছাদ বা ছাউনি এ ধরনের সব কিছুই এখানে পুড়ে রীতিমতো ছাই হয়ে যায়। কোনো কিছুই বাদ নেই। আমরা এখনও দেখতে পাচ্ছি যে এখানে কোথাও কোথাও ধোঁয়ার উঠছে। তো বোঝাই যাচ্ছে যে ভেতরের পরিস্থিতি একেবারে মানে কোন অবস্থাতেই বিচার কার্য পরিচালনা করার মতো অবস্থা যে এখানে নেই, এটা রীতিমতো আপনাদের ছবিতে দেখেই বোঝা যাচ্ছে। যে এখন বিষয়টা হচ্ছে যে এই যে এখানে যারা আগুন দিয়েছে তারা আসলে কারা, এটা নিশ্চয়ই তদন্তের পরে পরিষ্কার হওয়া যাবে। তবে শিক্ষার্থীরা তাদের পক্ষ থেকে বলছে যে বিডিআর বিদ্রোহের যে মামলার শুনানি সেই দ্রুত সময়ের মধ্যে সব কার্যক্রম হোক, এটা নিয়ে তাদের কোনো আপত্তি নেই। কিন্তু বছরের পর বছর ধরে যে এখানে এই মাদ্রাসা প্রাঙ্গণে, আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এই ধরনের কার্যক্রম চলছে, বিচার কার্যক্রম অস্থায়ীভাবে আদালত বসিয়ে, সেটা তারা চান না। তারা চান যে এটা দ্রুত অপসারণ করা হোক এবং অপসারণ করানোর কথা বারবার বলা হলেও বিভিন্ন মন্ত্রণালয়ে তারা এখনো পর্যন্ত কোনো সাড়া সেরকম না দেওয়ার কারণে তারা এই অবস্থানে গেছেন। তাই আশা করছেন যে সব পক্ষই এটাকে আরো সামনে এগিয়ে, একদিকে মামলা যেমন সামনে আগাবে, অন্যদিকে অবরোধকে তারা সরে যাবে এবং এখান থেকে অস্থায়ীভাবে যে আদালত সেটাও সরিয়ে নিয়ে সব পক্ষের একটা সমঝোতার মাধ্যমে সবকিছুই আরো সুন্দর হবে। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। সাভারে যাত্রীবাহী দুটি বাসের সাথে সংঘর্ষে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে 4 জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত 15 জন। গতরাত 2টার দিকে ঢাকা আরিচা মহাসড়কে সাভারের রাজফুলবাড়িয়ার পুলিশ টাউনের সামনে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে 4 জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। হাইওয়ে থানার পুলিশ জানায়, রাত 2টার দিকে সাভার থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস পুলিশ টাউনের সামনে একটি চলন্ত অ্যাম্বুলেন্সকে ধাক্কা দেয়। এ সময় অপর আরেকটি বাস 2 গাড়িকে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্স সহ 3টিতে গাড়িতে আগুন ধরে যায়। অগ্নিদগ্ধ হয়ে অ্যাম্বুলেন্সের 4 যাত্রী নিহত হয়। পুড়ে যাওয়ায় তাদের লাশ শনাক্ত করা যায়নি। খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ 4 জনের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের ধারণা, অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগে। এ সময় 3টি গাড়ি আগুনে পুড়ে যায়। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাখানেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। নিহতদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। এ ঘটনায় ঢাকা আরিচা মহাসড়কে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। হবিগঞ্জের লাখায়ে জলমহাল দখল নিয়ে রাতের আধারে টর্চ লাইট জ্বালিয়ে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। প্রায় 3 ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে মহিলা ও শিশু সহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে।
বুধবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার সজন গ্রামে এই সংঘর্ষ চলে। এই সময় গুরুতর আহত অবস্থায় ৪ জনকে সিলেট এবং বাকিদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, স্থানীয় ধলাই নদীর জলমহল নিয়ে লাখাই ইউপি চেয়ারম্যান আরিফ আহমেদ রূপন ও ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারিস মিয়ার মধ্যে বিরোধ দেখা দেয়। সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র ও টর্চ লাইট নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় রাতের আধারে প্রায় ৩ ঘণ্টা ব্যাপী সংঘর্ষ চলে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পৌষের শেষ সপ্তাহে সারা দেশে আবারও শীতের দাপট শুরু হয়েছে। একদিনের ব্যবধানে ৬.৪ ডিগ্রি তাপমাত্রা কমে মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে উত্তরের জেলা নওগাঁ। আজ সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.১ ডিগ্রি সেলসিয়াস। সূর্যের দেখা মিললেও কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। মৃদু শৈত্যপ্রবাহ বইছে সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায়। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। জীবিকার তাগিদে কুয়াশা ও শীতকে উপেক্ষা করে কাজে যাচ্ছেন শ্রমজীবীরা। গত দুদিন ধরে কুয়াশার সঙ্গে হিমশীতল ঠান্ডা বাতাস বইছে শেরপুরে। রাতেও ভোরে কুয়াশা বেশি থাকায় সড়ক মহাসড়কে গতি কমিয়ে যানবাহন চলাচল করছে। দ্বীপ জেলা ভোলাতেও কয়েকদিন ধরে জেঁকে বসেছে শীত। জেলা শহরের পাশের বেড়িবাঁধ এলাকায় কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহান।